জুলাইয়ের আন্দোলনে যে মানুষগুলো রাস্তায় নেমে আসছে, ওই যে আহত মানুষগুলা, তাদের চিকিৎসা করার মাধ্যমে যে একটা মেসেজ দিতে পারতো যে কি সিরিয়াস অ্যাবাউট দ্য পিপল, সেটা কিন্তু দিতে ব্যর্থ হয়েছে। এবং তুই খেয়াল করে দেখ, জুলাই ফাউন্ডেশন যেটা বানানো হয়েছে, জুলাই স্মৃতি ফাউন্ডেশন, এটাতে হেড করা হয়েছে মনে হয় মুগ্ধ, শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধকে, এবং সার্জিস আলমকে। সার্জিস আলম কিছুদিন আগে আমি দেখলাম অব্যাহতি নিল, নিয়ে বিয়ে করলো। স্নিগ্ধ দেখলাম গতকালকে না পরশুদিন বিয়ে করলো। বাট আহতরা আবার ওদিকে আগারগাঁয়ে রাস্তা ব্লক করে বসে আছে। আমি বলতেছি না বিয়েটা কোনো সমস্যা, বিয়েটা যার যার পার্সোনাল ব্যাপার। বাট দুইজন দায়িত্বরত লোক, যে কাজের কারণে তাদেরকে দায়িত্ব দেয়া হয়েছে, সেই কাজের বা সেই পোস্টকে থেকে বেনিফিশিয়ারি হয়ে সেই। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? শাফি, আমরা প্রায় 2 মাস, হ্যাঁ 2 মাস পরে পডকাস্ট করতেছি, তো এই বছরের প্রথম পডকাস্ট। অনেকদিন ধরে আমাদের কোনো এপিসোড রেকর্ডেড হয় নাই। সো হাউ আর ইউ? বলতেছি আমি তো গিলটি ফিল করতেছি এতদিন পরে এসে। আমাদের দর্শকরা তো নিশ্চয়ই মনে মনে গালি দিচ্ছে আমাদেরকে যে কিরে ভাই ওই চলে গেলেন। অ্যাকচুয়ালি আমার কয়েকজন ফোন করে বলছে আমাকে যে আপনারা আর পডকাস্ট করবেন না, পডকাস্ট কন্টিনিউ করা উচিত, এটা ওইটা। এখন পডকাস্ট কি কি বলবো আসলে। আম, জীবনের যে বিজিনেসের ঠেলায় জিনিসপত্র একটু একসাথে ব্যালেন্স করা ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু দেশেরও যে মোটামুটি যে সিচুয়েশন, ওই সিচুয়েশন নিয়ে আসলে কিভাবে জিনিসটা অ্যানালাইজ করব, কিভাবে জিনিসটা নিয়ে অবজেক্টিভলি কথা বলবো উইদাউট গেটিং পার্সোনালি এফেক্টেড, ওটাও একটা ট্রিকি ব্যাপার। সো মেবি দ্যাটস অলসো ওয়ান অফ দ্য রিজনস যে আর করে। আমার মনে হয় ডিসেম্বর জানুয়ারিতে এমনি ট্রাভেলিং নিয়ে অনেক ব্যস্ত থাকে হ্যাঁ হ্যাঁ, অনেক সবাই। ট্রাভেল করছি, এক্স্যাক্টলি। আমরা অনেক ট্রাভেলিং মধ্যে ছিলাম, দেশে ছিলাম বেশ কয়েকদিন। এরপর আসার পর রোমে, মলদোভা গেছি বাই দ্য ওয়ে রিসেন্টলি, 1 সপ্তাহের জন্য। লাস্ট উইকে। হ্যাঁ, তো ভালোই। ইস্টার্ন ইউরোপ নিয়ে আমাদের অনেক কিছুই, অনেক ধারণা আছে, অনেক কিছুই আছে। বাট আমার অনেক ভালো লাগছে মলদোভার মানুষ, মলদোভার খাবার। খাবার কিন্তু অনেক অনেক ডিলিশিয়াস বাই দ্য ওয়ে। আই উড সাজেস্ট যে আপনারা যদি কেউ কখনো ইস্টার্ন ইউরোপে না গিয়ে থাকেন, ডেফিনেটলি ট্রাই করবেন। ইস্টার্ন ইউরোপ আনট্যাপড বিউটি, বুঝছো? আসলে আমরা সবসময় ওয়েস্টার্ন ইউরোপ নিয়ে পড়ে থাকি। ওয়েস্টার্ন ইস্টার্ন ইউরোপেরই মার্কেটিং হয়েছে পৃথিবীতে মার্কেটিং সবচেয়ে বেশি, বেশি, যার কারণে। বাট ইস্টার্ন ইউরোপে বিউটিফুল বিউটিফুল কান্ট্রিজ, অনেক ভালো ভালো মানুষ, অনেক বিউটিফুল ফুড, ডেলিশিয়াস ফুড। আর ট্রাভেলিং এর অনেক অপশনস আছে যেগুলো ট্যুরিস্টদের ভরে যায় না আর কি। সো ওইটাই। সো ইয়া, আমাদের এখন আমরা দেশে ইস্যুতে যদি কথা বলি, কন্টেম্পোরারি ইস্যু কি কি আছে। হুম। আই ওয়াজ গোয়িং থ্রু নিউজ এন্ড এভরিথিং। সো আজকে দেখলাম, আজকে না গতকালকে রাত থেকে হয়তো অপারেশন সার্চ ডেভিল লাইট। হান্ট, সার্চ লাইট ওয়াজ ইন, আই নো। কবে জোক। যেন সার্চ সার্চ লাইট ছিল লাইট ছিল পঁচিশে পঁচিশে মার্চে, না পাকিস্তানদের 71-এ, হ্যাঁ। আর এরপরে 2001 সালে সম্ভবত একবার ছিল অপারেশন ক্লিন হার্ট। এরপরে এবার আমরা শুনলাম অপারেশন ডেভিল হান্ট। আসলে নাম দেওয়ার ক্ষেত্রে তো অনেক দারুণ ব্যাপারটা, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি তাতে কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবে। এবং অনেক রাজনৈতিক দলও দেখলাম যে এটাকে করছে, একনলেজ করছে যে অনেক দেরিতে হলেও যে এই ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার জন্য, এটা ঠিক আছে। হুম বাট 6 মাস লেগে গেল। 6 মাসে যদি আমরা চিন্তা করি, বাংলাদেশের ওভারঅল আইন শৃঙ্খলার পরিস্থিতি খুবই বাজে ছিল। ইটস লাইক, মানে সদ্য বিপ্লব শেষ হওয়ার পর একটা দেশেও এত ধরনের ঘটনা ঘটা সত্যি দুঃখজনক আর কি। যেহেতু আমরা সবাই মিলেই এই আন্দোলনে ছিলাম, এই আন্দোলনের আহ, পরে নতুন একটা বাংলাদেশে বাঁচতে চাইছি সবাই, কিন্তু তারপরেও এই পরিস্থিতি সত্যি খুব দুঃখজনক। হুম। ওইটাই এখন। আমি যেটা দেখলাম ডেইলি স্টারের লাস্ট অপারেশনাল ডেভিলার হান্টে তোর 1,308 মানুষ অ্যারেস্টেড সোফার, আর 274 মানুষ অ্যারেস্টেড ফ্রম মেট্রোপলিটন সিটিজ আর কি। আম, তো ভালোই, মানে একটা নেশন ওয়াইড ইয়া করছে। বাট আমার কথা হচ্ছে এটা এত দেরিতে কেন? তোর কি মনে হয় এত দেরিতে, মানে 6 মাসের বেশি পরে কেন তোর একটা ম্যাস অ্যারেস্ট শুরু হয়েছে? তোর আওয়ামী লীগ, এখন আমরা কি ওয়েট করতেছিলাম? মানে তোর আমি নিজেকে ইন্টারিম গভর্নমেন্টের পার্সপেক্টিভ থেকে দেখার ট্রাই করতেছি, মানে ওয়ের দে ওয়েটিং যে ওরা একটু অ্যাগ্রেশন দেখাবে, ওরা অ্যাগ্রেশন দেখার পর একটা ম্যাস অ্যারেস্ট হবে, নাকি
ইউ থিঙ্ক ওরা এতদিন রিস্কই নিতে চায় না, যে না আমরা যা যা পাওয়ারে আছে আমরা পাওয়ার মোটামুটি মেনটেন করবো আমরা, ওরা অলরেডি পলাতক আছে, দে আর নট আ থ্রেট, ওদেরকে এখন ধরার দরকার নাই। আর ধরতে গেলে তো ধরেন এই ধরনের ম্যাসিভ অ্যারেস্ট করতে হবে, এটা হিউম্যান রাইটস নিয়ে অনেক কোয়েশ্চেন টোয়েশ্চেন আসতে পারে বাইরে, আমাদের আমাদের মিডিয়াতে বা ইন্টারন্যাশনাল মিডিয়াতে আমাদের রেপুটেশন খারাপ হতে পারে। ওই রিজনে হয়তো ওরা একটু দেরি করতে পারছে। আর আরেকটা রিজন হতে পারে যে ওরা দে ডিডন্ট হ্যাভ দ্য গাটস আর কি, যে না ঠিক আছে মানে ওরা হয়তো ক্যাপাসিটি ছিল বা পুলিশের মধ্যে ওই লেভেলের ল এনফোর্সমেন্ট বলতে ওই 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 ধরনের ধর গ্রিপ থাকবে বা ওই ধরনের একটা অথরিটি থাকবে, ওইটা নিয়ে হয়তো কনফিডেন্স ছিল না। তাই এখন 6 মাস পর এখন জিনিসটা হয়েছে আর কি। তোর কি মনে আমার হয়? আমার আমার মনে হয় কি বেসিক্যালি তোর পাওয়ারটাকে কনসলিডেট করতে পারে নাই আর্লি স্টেজে। হুম এখনো পাওয়ার কনসলিডেশনে কতটুকু সাকসেস সেটা নিয়ে আমার সন্দেহ আছে, তবে প্রথম দিক থেকেই পাওয়ার কনসলিডেশন, বিশেষ করে 16 বছর ক্ষমতায় ছিল কিন্তু আওয়ামী লীগ, তাই না? সো ইটস লং টাইম। হুম সো অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে আহ, আইন শৃঙ্খলা, ল এনফোর্সমেন্টের প্রচুর সব জায়গায় আওয়ামী লীগের লোক ছিল, যেটা উইদাউট এনি ডাউট। সো যেহেতু উপদেষ্টা সেট আপ বা পাওয়ার, মানে শেখ হাসিনার চলে যাওয়া, কিন্তু রাষ্ট্রপতির বহাল থাকে, সবকিছুর পিছনে যদি আমরা চিন্তা করি, আমরা কিন্তু দেখতে পারি যে ইন্ডিয়ার একটা ইনফ্লুয়েন্স এখানে ভালোভাবে কাজ করছে এবং এখনো করতেছে থ্রু কোনো একটা ল এনফোর্সমেন্ট এজেন্সি, সেটা ইন্টেলিজেন্স হতে পারে, সেটা আর্মি হতে পারে, বাট মোটামুটি অ্যাক্টিভ দেখছি। সো যার কারণে আমার কাছে মনে হয় বিপ্লবের পরে যে সরকার গঠন করা হয়েছিল, তাদের পুরোপুরি এই ধরনের অপারেশন চালানোর মতো পাওয়ার বা লজিস্টিক্স ছিল না ওই মুহূর্তে, বা শুনতো না হয়তো ল এনফোর্সমেন্ট এজেন্সি এই কথাগুলো যদি বলতো তখন। কিন্তু দীর্ঘদিন ধরে যখন, মানে ভ্যান্ডালিজমের পরে ভ্যান্ডালিজম হইতেই যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, ইভেন দেখলাম বিএনপির একজন কর্মীকে বাসা থেকে উঠাই নিয়ে সম্ভবত যৌথ বাহিনীর পিটানিতে কিন্তু সে মারা গেছে। সো এটা এক ধরনের মানে এক্সট্রা জুডিশিয়াল কিলিংও আমরা দেখলাম। সো এই জিনিসগুলো মিলায় হয়তো এখন একটা বার্গেন পাওয়ারে আসছে যে না, দেশে বিভিন্ন জায়গায় অনেক বেশি ভাঙচুর হচ্ছে, বিভিন্ন জায়গায় অনেক বেশি বিশৃঙ্খলা। সো আমরা এখন এই মুহূর্তে আর্মি যদি কোঅপারেট না করে, এটা অনেক বাজে সিচুয়েশন হতে পারে। সো আই গেস এখন আর্মি বা যৌথ বাহিনীর পক্ষ থেকে এটাকে, ঠিক আছে যে আমরা উইল ট্রাই টু ক্র্যাক ইট ডাউন, বাট আসলে রিয়েল সিনারিওতে এটাও বলতে পারি আমরা যে আওয়ামী লীগকে হয়তো একটা সুযোগ দেওয়া হয়েছিল যে ঠিক আছে, আওয়ামী লীগের ম্যাক্সিমাম নেতাকর্মী পালায় গেছে বা গা ঢাকা দিছে, বা তারা ওইভাবে অ্যাক্টিভ না, সুতরাং এটা নাগরিক হিসেবেই তাদেরকে ট্রিট করা হোক, মানে ফিট করা হোক, হ্যাঁ হ্যাঁ। ওইভাবে। বিভিন্ন জায়গায় ধরছে, ধরপাকড় চলছে, বা প্রথম দিক থেকে ভাঙচুর চলছে, বাট ওটা তো বিপ্লবের সময় অবশ্যই হতে হয়েছে, না হলে তো হয়তো টেক ওভারটা সম্ভব ছিল না। কিন্তু তার পরবর্তীতে অনেক ধরনের, অনেকদিন কিন্তু চুপ ছিল অনেক কিছুতে। বাট দেন আবার দেখা গেছে যে না, আওয়ামী লীগের যেসব নেতৃবৃন্দ আর্মির হেফাজতে ছিল, আর্মির চিফ কিন্তু বলছিল যে আমাদের 600 to 650 ডিটেইনিস আছে, যারা জীবনের ভয়ে আমাদের কাছে আশ্রয় নিচ্ছে এবং আশ্রয় দিচ্ছি আমরা। কিন্তু তাদের ম্যাক্সিমামকেই দেখা গেছে যে এরা কেউ ভারতে পাওয়া যাচ্ছে, কেউ ইউরোপে পাওয়া যাচ্ছে, তার মানে কি অনেকেই দেশ ছেড়ে চলে যেতে পারছে, সেফ একটা দিয়ে দিতে পারছে, তাদেরকে এক্সিট দিয়ে দিতে পারছে। হুম সো যার কারণে আওয়ামী লীগের এই যেসব নেতৃবৃন্দ ভারতে বা বিভিন্ন দেশে চলে গেছে, এরা এখন কি করবে? এরা, এদের তো টাকা পয়সার অভাব নেই, দেশে 16 বছরে বিভিন্নভাবে টাকা পয়সা লুট করছে। এরা চিন্তা করবে দেশের বিভিন্ন কর্মীদেরকে বা যারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সমর্থক ছিল, তাদেরকে কিভাবে রাস্তায় নামানো যায়, হুম। তাদেরকে কিভাবে পোস্টার লাগানো যায়, তাদেরকে দিয়ে কিভাবে মানে এটা কিন্তু ভায়োলেন্স ইনসাইট করার চেষ্টা করবেই। কারণ আওয়ামী লীগের যদি কোনোভাবেই নতুন করে রাজনীতির স্বপ্ন দেখতে হয়, তাহলে ভায়োলেন্স করা ছাড়া তাদের আর কোনো অপশন নাইও। বাংলাদেশের মানুষ নর্মালি আওয়ামী লীগকে আর ওইভাবে অ্যাকসেপ্ট করতে পারবে না, এটা এটা রিয়ালিটি। অন্তত শেখ হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগ, এটাকে আর কখনো বাংলাদেশের মানুষ ওইভাবে অ্যাকসেপ্ট করবে না। সুতরাং তারপরে দেখা গেল যে আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ, মানে ইভেন শেখ হাসিনার ভিতর কোনো অনুশোচনা নাই, কোনো কোনো গিল্টি নাই, মানে বিপ্লবকে সে বারবার ষড়যন্ত্র মব বলতেছে। বিএনপির উপরে যে দীর্ঘদিন সে নির্যাতন করছে, বিএনপি বা বিরোধী দলে যারা ছিল, সেগুলা নিয়েও তার কোনো অনুতপ্ত বা অনুশোচনা নাই। সো এইগুলার পরে হয়তো আই গেস যারা দায়িত্বে আছে ওরাও, যে এটা কি, মানে একে তো তাহলে ছাড় দেওয়া যাবে না। এবং আমি তোকে সবসময় একটা কথা বলি, রাজনীতিতে ক্ষমতায় যারা সবসময় থাকে, মানে ওরাও চায় যে আমাদের একটা নতুন ইতিহাস তৈরি করতে হবে, ওদের ওই লেগেসির কথা চিন্তা করে। আমাদের লেগেসিটাকে ক্রিয়েট করতে হবে। তো এই লেগেসিটাকে ক্রিয়েট করতে গেলে কি করতে হবে? এখন বাংলাদেশে চলবে যে আওয়ামী লীগ কে করে, আওয়ামী লীগ খুঁজতো জামাত কে করে, খেয়াল করে দেখ। বাট আমার কাছে কেন জানি মনে হয় এই ধরনের মানসিকতার জন্যই আমরা আবারও একটা সেম একটা বাবলের ভিতর ঢুকে যাব। সুতরাং
গত 50 বছর যেমন জামাত শিবির করে, কেউ কে জামাত করে, এইটাকে নাগরিককে আলাদা করা হইতো। আবার আগামী 20-30 বছর যদি মানে এভাবে চলে, তখন আওয়ামী লীগ কে করে তাকে এইভাবে আলাদা করা হবে। বাট বাংলাদেশের মানুষের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, সেটা আওয়ামী লীগ করে, বিএনপি করে, জামাত করে, এই পরিচয়ে না বাঁচার থেকে, যে আমি একজন নাগরিক, আমি একজন বাংলাদেশী, এইভাবে যে বাঁচার যে জিনিসটা, এই জিনিসটা কারোর ভিতরে নাইও। কারণ হুম যে আওয়ামী লীগ চলে গেছে দেশ থেকে, শেখ হাসিনা পালাইছে 6 মাস, যারা অনেকে আওয়ামী লীগ করতো তারাও জানে যে আওয়ামী লীগ কি অন্যায় করেছে। তারা কিন্তু নাগরিক হয়ে বাঁচতে চাইতে পারে, যে আমি না, আমি আই এম নট আওয়ামী লীগ এনিমোর, আমি শুধু নাগরিক হয়ে বাঁচতে চাই। তখন তার অধিকারের জায়গায় যখন তাকে বঞ্চিত করা হবে, তার কিন্তু তখন অনেক প্রতিবাদ করার জায়গা থাকবে। কিন্তু এখন আমরা যদি আবার কিছু লোক আওয়ামী লীগ সাজি, তাহলে যারা ক্ষমতায় আছে তাদের আবার এই আওয়ামী লীগের এই বিভিন্ন গণহত্যা, ভোটবিহীন রাজনীতি, এগুলাকে সামনে এনে আবার একটা গোষ্ঠীকে বাদ দিয়ে রাষ্ট্র চালানোর চিন্তা করবে। আবার ওই গোষ্ঠী এসে আবার এদেরকে, সমন্বয়কদেরকে আবার জঙ্গি বলে আলাদা করে আরো 50 বছর চালাবে। সো ইটস নেভার এন্ডিং, একটা সাইকেল তৈরি সাইকেল। হওয়ার সম্ভাবনা আছে। সো যার কারণেই আমার কাছে মনে হয় এই অপারেশন ডেভিল হান্ট হোয়াট এভার দে আর রানিং, এটা যেন একটা পলিটিক্যাল ম্যাস অ্যারেস্ট না হয়ে, যেন সত্যিকারে যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে, মানে এটা তো শুধু গ্রাউন্ড অপারেশনের উপর ডিপেন্ডেন্ট, এটা ইন্টেলিজেন্সের উপর ডিপেন্ডেন্ট অনেক কিছু, তাই না? সো কোথা থেকে একটা ভায়োলেন্স ক্রিয়েট করার তৈরি করতেছে, এটা দিকে খেয়াল রাখতে হবে। যেমন ইন্ডিয়া থেকে একটা লিডার যখন, আওয়ামী লীগের একটা লিডার মনে কর যে ও একটা কর্মসূচির জন্য পুশ করবে এলাকায়, কিভাবে করবে? এলাকারও কেউ না কেউ তাকে তার থ্রু থেকে পুশ করে ছেলে মেয়েগুলোকে রাস্তায় নামাবে। ম্যাক্সিমাম ছেলে মেয়েদেরকে চাকরি দিতে পারে নাই তো। আওয়ামী লীগ তো কর্মসংস্থান তৈরি করতে ব্যর্থ হয়েছে সবচেয়ে বেশি। সো যার কারণে হাজার হাজার ছেলে মেয়েকে দীর্ঘদিন রাজনীতির নামে, রাজনীতিও করায় নাই, রাজনীতিও শেখায় নাই, বাট দীর্ঘদিন কি শেখাইছে? এই বাজার ঘাটে বিভিন্ন জায়গায় আড্ডা দেয়া, গ্রুপিং করে বসে থাকা, মানে মিছিলে যাওয়া, মিটিং এ যাওয়া, এই কাজের সাথে না এদেরকে অভ্যস্ত করে ফেলছে বছরের পর বছর। এই মানুষগুলো এখন বেকার। এখন এই মানুষগুলো যাদের ভিতরে বুদ্ধি আছে, ওরা এদেরকে আর কখনো বিশ্বাস করবে না এবং এই শেকল থেকে বের হবে, যে না, আমি এখন নাগরিক, আমার চাকরি লাগবে, আমার কর্মসংস্থান লাগবে, আমি রাষ্ট্রের নাগরিক হয়ে আমি আমার দাবি জানাবো। বাট না, আমাকে আওয়ামী লীগ হয়ে যদি আবার পোস্টার লাগাইতে যাইতে হয় যে আওয়ামী লীগ 3 টার্মে ভোট দিতে দেয় নাই মানুষকে, বা আওয়ামী লীগের হয়ে যদি আমার ভায়োলেন্স ক্রিয়েট করার জন্য নামতে হয়, সেটা হবে সবচেয়ে বাজে সিদ্ধান্ত। কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক ব্যক্তি কখনো এইরকম, মানে এরকম পূজা করা উচিত না, এরকম প্রার্থনা করা উচিত না। এগুলো আমাদের ধর্ম না, আমাদের কোনো তাত্ত্বিক গুরুও না। একটা রাজনৈতিক দলের কাজ হচ্ছে একটা দেশকে চালানো। সে পারতেছে না, আমি তার সমর্থন করব না। বা সে পারে নাই, আমাকে ভোট দিতে দেয় নাই, আমার কর্মসংস্থান নিশ্চিত করতে পারে নাই, আমি তাকে চাই না, তার পক্ষে না থাকলেই হলো। সুতরাং বাংলাদেশকে ধারণ করেই আহ, মানে আমার কাছে মনে হয় প্রজন্ম যারা বড় হচ্ছে, বা এই বিপ্লবের পরে যারা বিভিন্ন জায়গায় রাজনীতি করার চেষ্টা করতেছে, তাদেরকে এভাবে ধারণ করতে হবে। কারণ আদারওয়াইজ একটা জাতির সামনে সবসময় দুইটা পথ খোলা থাকে, হয় ধ্বংস, না হয় উঠতে হবে। ভারত কখনোই কিন্তু চাইবে না যে বাংলাদেশ স্টেবল থাকুক, চাইবে কখনো? না, মানে স্টেবল কখনো, মানে ফুল স্টেবিলিটি কখনো চাবে না, আর ফুল পাওয়ার কনসলিডেশন কখনো কাউকে চাবে না। দে অলওয়েজ ওয়ান্ট, যেই পাওয়ারে থাকবে ও তাদের পাপেট হবে, এন্ড যেই পাওয়ারে থাকবে ওকে ধর কোনো মতো ডিপেন্ডেন্ট করা বা ওকে কিভাবে উইক করা, এটা ইজ অলওয়েজ পার্ট অফ দেয়ার স্ট্র্যাটেজি। এবং আর এটা দ্যার ইজ রয়, নাথিং রং, একটা রাষ্ট্র এভাবেই চাইবে সবসময়। মানে যে হেজেমনিক পাওয়ার, ভারত অবশ্যই চাইবে যে বাংলাদেশকে কন্ট্রোল করতে, ভারতের জায়গা থেকে আমি বলতেছি। হ্যাঁ, তো ওই সেন্সের থেকে আমাদের জায়গায় কিন্তু তাহলে ভারত কিন্তু ইজ, ভারত আমাদের ডোমেস্টিক পলিটিক্সে বা আমাদের সব জায়গায় যে লেভেলের মানে ইয়া করে, তোর ইন্টারফেয়ার করে আর যে লেভেলের ঝামেলা করে, ওই সাইডের থেকে চিন্তা করলে কিন্তু আওয়ামী লীগকে আই থিংক ব্যান করা ইজ আ গুড ডিসিশন। গুড ডিসিশন ব্যাড ডিসিশন লং টার্মে কি হবে ওটা আলটিমেটলি টাইমই উইল টেল। বাট মানে ইমিডিয়েটলি আই থিঙ্ক ইন টার্মস অফ মানে ইন টার্মস অফ এন ইমিডিয়েট ডিসিশন, আমার তো মনে হচ্ছে ওইটা ছাড়ার উপায় নাই। বিকজ তুই যদি আমেরিকার বা অন্য কারো সাইডের থেকে চিন্তা কর, আমেরিকা কি কখনো ওপেনলি কোনো একটা পার্টিকে, যে পার্টি ধর রাশিয়ার সাথে ডিরেক্ট ফান্ডিং নেয় বা রাশিয়ার সাথে একটা ডিরেক্ট আন্ডারস্ট্যান্ডিং আছে, ওই টাইপের কোনো একটা পার্টিকে কখনো মানে আমেরিকা কোনো মানে সার্ভাইভ করতে দিবে ওদের ডোমেস্টিক পলিটিক্সে? না। ওদের ওই ধরনের ইনাফ লজ আছে যে ওই ধরনের পার্টিকে
তোর মানে ব্যান করে দেওয়া বা ইয়া করে দেওয়া, মানে তোর ফরেন ইন্টারফারেন্সের যে যে মানে কানেকশনটা ওইটার বেসিসে। সো ওই সেম বেসিসে আই ডোন্ট থিঙ্ক মানে আওয়ামী লীগের আসলে এই এই জিনিসগুলো করার আর কোনো বাট অপরচুনিটি দেওয়া উচিত। বাট এটা আমি বুঝলাম যে এই রাজনৈতিক সিদ্ধান্ত যদি নেয়, কিন্তু তোকে তো এই রিয়ালিটি মেনে নিতে হবে যে এখনো বাংলাদেশে অনেক মানুষ যারা ধারণ করতেছে আওয়ামী লীগ মনে মনে এখনো, হ্যাঁ। এদেরকে বা মানে আওয়ামী লীগকে জাস্ট ব্যান করে দিলেই আলটিমেটলি আওয়ামী লীগ যে ব্যান্ড হয়ে যাবে, ব্যাপারটা এমন না তো, এরকম নাও হতে পারে। তাহলে আওয়ামী লীগের যেটা করছে সেই বিচারের যে ব্যাপারটা মানে পোর্ট্রেট করা, তোর 16 বছরের তিনটা ভোট না দেওয়া বা এর আগেও আওয়ামী লীগ বিভিন্ন টাইমে বাংলাদেশে সত্যিকার অর্থে মানে গণতন্ত্রের যে ব্যাপারটা, যে গণতন্ত্রের যে প্রসেস, এটাকে বারবার আওয়ামী লীগও ডিস্টার্ব করছে, এবং আমি বলবো যে ইন সাম কেসেস বিএনপিও করছে। মানে ডেমোক্রেটিক প্রসেসটা বারবার দেশের মানুষ বিভিন্ন আন্দোলন করে, রক্ত দেয়, এরপর আবার এরা এসে, এবং এখানে ভারত অনেক বড় একটা গেম খেলে। ভারতের আম, মানে সুবিধা হয় যদি জামাত ও এক্সিস্ট করে তাহলে আওয়ামী লীগকে রেলেভেন্ট করতে। আর এখন আহ, আওয়ামী লীগ যদি মানে বেঁচে থাকে তাহলে অন্য দলকেও রেলেভেন্ট করতে আওয়ামী লীগকে ব্যবহার করতে পারবে। সো ভারতের জন্য অলওয়েজ এই পলিটিক্যাল স্ট্র্যাটেজিটা ইজি করে দিছে বারবার আওয়ামী লীগ কিন্তু হুম। বাংলাদেশকে নিয়ে খেলা করার। হ্যাঁ। তো মেবি ট্রু যে আলটিমেটলি ব্যান করে ইজ নট আ সলিউশন, বাট ব্যান করলে না মানে এই ধরুন ল অ্যান্ড ওয়েট ফর পাওয়ার কনসলিডেশনের যে ব্যাপারটা, তোর আওয়ামী লীগের সাথে রিলেটেড যত সব কর্মসূচি টর্মসূচি যদি ইলিগাল করে দিতে পারতো তখন জাস্টিসটা আরো মানে কুইক হইতো, বা বা অ্যাটলিস্ট মানে তোর মানে পাওয়ার কনসলিডেশনটা আর একটু স্ট্রং হইতো। কিন্তু এটা পসিবল না, বিকজ তুই যাদেরকে দিয়ে মানে অ্যারেস্টটা করাবে ওখানের মধ্যে তোর 60% 70% হচ্ছে তোর আওয়ামী লীগের মানুষ। তুই যেসব ইন্টেলিজেন্সের উপর রিলাই করবি ওইটার 70% হচ্ছে তোর আওয়ামী লীগের মানুষ, তাই না? আর তার উপর ম্যাস অ্যারেস্টের উপর তো হিউম্যান রাইটস ওয়াচ, তারপরে ইয়াটা ওদের তো কোয়েশ্চেন টোয়েশনে আছে সবসময়, ডেমোক্রেসির কথাবার্তা এটা ওইটা, এই ব্যাপারে তো সবসময় আটকানো আছে। তো আসলে স্টাক বিটুইন আ হার্ড এন্ড আ রক প্লেস আর কি, এটা ইংলিশে একটা ইয়ে আছে, যে এদিকেও যেতে পারতেছে না ওইদিকেও যেতে পারতেছে না, যেটাই করতে চায় সব জায়গা থেকে শুধু বাধা আর বাধা। আই থিঙ্ক দ্যাটস দ্য প্রবলেম। আর বাট কিছু জায়গায়ও অনেক অদূরদর্শী তো দেখাইছে বলে আমি মনে করবো। যেমন তুই দেখ, জুলাইয়ের আন্দোলনে যে মানুষগুলো রাস্তায় নেমে আসছে, ওই যে আহত মানুষগুলা, তাদের চিকিৎসা করার মাধ্যমে যে একটা মেসেজ দিতে পারতো যে কি সিরিয়াস অ্যাবাউট দ্য পিপল, সেটা কিন্তু দিতে ব্যর্থ হয়েছে। এবং তুই খেয়াল করে দেখ, জুলাই ফাউন্ডেশন যেটা বানানো হয়েছে, জুলাই স্মৃতি ফাউন্ডেশন, এটাতে হেড করা হয়েছে মনে হয় মুগ্ধ, শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধকে, এবং সার্জিস আলমকে। সার্জিস আলম কিছুদিন আগে আমি দেখলাম অব্যাহতি নিল, নিয়ে বিয়ে করলো। স্নিগ্ধ দেখলাম গতকালকে না পরশুদিন বিয়ে করলো। বাট আহতরা আবার ওদিকে আগারগাঁয়ে রাস্তা ব্লক করে বসে আছে। আমি বলতেছি না বিয়েটা কোনো সমস্যা, বিয়েটা যার যার পার্সোনাল ব্যাপার, বাট দুইজন দায়িত্বরত লোক যে কাজের কারণে তাদেরকে দায়িত্ব দেয়া হয়েছে, সেই কাজের বা সেই পোস্টকে থেকে বেনিফিশিয়ারি হয়ে সেই কাজ না করে পার্সোনাল লাইফ নিয়ে তারা বিভিন্ন জিনিস পোস্ট আসতেছে, মিডিয়াতে আসতেছে তাদের। সো এই জিনিসগুলোও কিন্তু হতাশ করে যে দুইটা মানুষকে দায়িত্ব দেওয়া হলো, তারা আহতরা এখনো রাস্তায় বসে আছে, কিন্তু এরা যে যার মতো মানে আন্দোলনের সাথে কি বিয়ের কি কোনো সম্পর্ক আছে? দুইজনকে দায়িত্ব দেওয়া হলো, দুজনে বিয়ে করতে চলে গেছে, বাট এখনো আহতরা রাস্তায় রাস্তা ব্লক করে বসে আছে। সো তার মানে এটা তো বোঝা যায় না মানে জনগণ তো, যে কারা তাহলে গভর্নমেন্ট চালাচ্ছে, আহতদেরও চিকিৎসা করতেছে না, ইলেকশনেরও কথা তেমন একটা ক্লিয়ার ভাবে বলতেছে না, দেশের হুম, আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থাও ভালো না। হোয়াট আর দে ডুইং? রিফর্মের ব্যাপারে কোনো আমরা ভালো কিছু একটা সিচুয়েশন দেখতেছিল না। আর ওই দিক দিয়ে ধর এছাড়া ধর এই যে আওয়ামী লীগের যে যাদেরকে অ্যারেস্ট হচ্ছে তাদের যে জাস্টিস হবে, তোর কয়জনের আমরা আবাসের প্রপার জাস্টিস এখন দেখতে পাবো? 6 মাস হয়ে গেছে এখন পর্যন্ত, মানে তুই কয়জনের আই ডোন্ট নো, মানে জাস্টিসের যে একটা মানে দেখার যে একটা সাইন যে আমাদের দরকার যে ঠিক আছে না, জুলাই আগস্টে যা হয়েছে বা এর আগে যা হয়েছে ওটার আমরা একটা প্রপার জাস্টিস দেখতেছি, ওইটা তো বাংলাদেশের মানুষ আই ডোন্ট থিঙ্ক ফিল করতে পারতেছে। না তাহলে পারতেছে না। তিনটা নির্বাচন হয়েছে, তিনটা নির্বাচনে উপজেলা প্রেসাইডিং অফিসার থেকে শুরু করে প্রধান নির্বাচন কমিশনার পর্যন্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ারে যারা ছিল বাংলাদেশের, তারা তো প্রত্যেকেই এক একটা অনেক বড় অপরাধ করছে। শেখ হাসিনা তো একা এক্স্যাক্টলি। নির্বাচন চুরি করে নাই। তুই শেখ তো হাসিনা তো ওদের একা। ওদের লিস্টটা বের করে তো তুই ওদেরকে সাথে সাথে চাকরি থেকে বহিষ্কার করে দিতে পারোস। বা তুই জুলাই আগস্টের মধ্যে যে যাদেরকে তুই মানে ওসি টসি ছিল বা মানে প্রত্যেকটা ইয়াতে আছে, ওখান থেকে তো তুই 50% 60%, তুই 50%কে যদি চাকরি থেকে একদম পার্মানেন্টলি বের করে দেস, ওইটা করলে তো তোর একটা মেসেজ চলে আসে, তাই না? তারপর তুই নতুন করে রিক্রুট করতে হবে, এটা এটা প্যারাটেরা আছে, বাট আই থিঙ্ক ওইটা খুব একটা প্যারা না, বিকজ তুই ওসিদেরকে বের করে দিতে পারলে ওদের সেকেন্ড ইঞ্চ আমাদেরকে ওসি করে দিলি, আর তোর ওদের
আর আলটিমেটলি তুই যখন মানে সেকেন্ড থার্ড পজিশন গুলোকে তুই প্রমোট করবি, তখন নিচে খালি হয়ে যাবে। তো নিচে খালি করাটা তো রিক্রুট করে করাই যায়, ওটা তো পসিবল সমর্থন বাংলাদেশে করে। তো হাজার হাজার ছেলে পেলে হাজার হাজার বেকার, মানুষ আছে। যে রাষ্ট্রে শপথ নিয়ে প্রিসাইডিং অফিসারের মতো নির্বাচন কর্মকর্তা, ম্যাজিস্ট্রেসি পাওয়ারে থাকা ল এনফোর্সমেন্ট দেশের মানুষকে ভোট না দিতে দেওয়ার কাজে সহযোগিতা করছে, তাদের চাকরির জন্য তো দুইবার শুনানিরও দরকার নেই। ওইটাই বললাম, মানে কোনো ধরনের কোনো রিফর্মের ভিজিবিলিটি নাই। আমি আধা বিপ্লবও বলতেছি মাঝে মাঝে, কারণ যতদিন রাষ্ট্রপতি ক্ষমতায় আছে ততদিন ওটা আই ডোন্ট সি ইট, মানে এটা পৃথিবীর হ্যাঁ, কোন দেশের বিপ্লব যে শেখ হাসিনা নিয়োগ দেওয়া রাষ্ট্রপতি এখনো দেশের সরকারি টাকায় প্রোটোকল পায়, এখনো সরকারি, যে যা রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতাই ছিল না। তাহলে তাকে আমি কেন রাষ্ট্রীয় টাকা থেকে একটা টাকাও খরচ করতেছি, সেই হিসাব বিপ্লবীরা কি দিবে না, বিপ্লবী সরকার? তো এই আধা বিপ্লব মানে এইভাবে এখন সমাধান কি হইতে পারে? এটা তো আই ডোন্ট থিঙ্ক যে এইভাবে সাস্টেইন করতে পারবে। বা সত্যি কথা বলতে কি, মাহফুজ বা নাহিদ বারবার যে কথা বলতেছে, নাহিদের একটা আর্টিকেল পড়লাম, আবার সরাই নিছে আর্টিকেলটা। নাহিদ এরকম বলছে যে বাংলাদেশের মানুষ কখনো ওইভাবে ইসলামিক রাজনীতি আসলেই মেনে নিবেও না ওইভাবে পুরোপুরি। সো দুইটা গ্রুপে সবসময় বিভক্ত থাকবে, তো এইভাবে প্রোগ্রেস সম্ভব না। সুতরাং ওদিকে মাহফুজ বলতেছে বারবার যে আমরা দায় ও দরদের বাংলাদেশ তৈরি করতে চাই, বাংলাদেশ পন্থী বন্দোবস্ত, নতুন রাজনৈতিক। বাট সত্যিকার অর্থে এরকম তিন চারটা গ্রুপে বিভক্ত একটা জাতি, যেখানে মানে কি বলবো, যে পলাতক স্বৈরাচারেরও যারা শুভাকাঙ্ক্ষী তারাও অবস্থান করতেছে এট দ্য সেম টাইমে, একটা ধর্মীয় গ্রুপ অবস্থান করতেছে এট দ্য সেম টাইমে, একাত্তরকে ধারণ করেও বিএনপি অবস্থান করতে চাচ্ছে, এট দ্য সেম টাইমে ছাত্ররা চব্বিশকে ধারণ করে থাকতে চাচ্ছে। মানে ডোন্ট ইউ থিঙ্ক দেয়ার আর সো মেনি কনফ্লিক্টস, মানে আইডিওলজিক্যালি এবং রাজনৈতিক চিন্তা ভাবনায়? সো মাহফুজ যেটা বলতেছে বা নাহিদ যেটা বলতেছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে একটা নতুন বাংলাদেশ, মানে ডু ইউ থিঙ্ক ইটস ইভেন মানে রিয়েলি, মানে রিয়েলিস্টিকলি ইজ ইট পসিবল কিনা? ইট ইজ টু মাচ অ্যাম্বিশিয়াস আমার কাছে মনে হচ্ছে। মানে ওদের প্ল্যানটা কি আসলে, মানে ওদের গোলটা কি, ওইটাই তো আমি বুঝি না এখন, মানে হোয়াট ইজ ব্যাপারটা দ্য। হয়ে গেছে কি, মানে একটা ইসের মতো, মানে খুবই অ্যাবস্ট্রাক্ট একটা প্ল্যান, বাট ইফ ইউ টেল দেম টু ব্রেক ইট ডাউন, মানে হাউ ইউ আর গোয়িং টু অ্যাচিভ দ্যাট প্ল্যান, সেটা নাই। তার মানে কিন্তু সেই গতানুগতিক রাজনীতি না বাংলাদেশের। সেম জিনিস তো, হ্যাঁ মানে তুমি ঠিক আছে অ্যাটলিস্ট মেসেজিংটা একটু প্রোগ্রেসিভ, বা এখন তোমার যে অ্যাম্বিশন ওটা অ্যাবস্ট্রাক্ট হইলেও আমি, আমার একটা মাস্টার্স ডিগ্রি আছে বা তোর একটা মাস্টার্স ডিগ্রি আছে দেখে আমরা এই জিনিসটা বুঝতে পারতেছি, তোমার ভিশনটা ধারণ করতে পারতেছি। বাট হোয়াটস দ্য ফাকিং প্ল্যান, হোয়াট আর ইউ ডুইং অন দ্য গ্রাউন্ড টু ডু অ্যাবাউট ইট? তাই না? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। যে তুমি কিভাবে বানাবা, তোমার এটার বন্দোবস্ত তুমি করবা, তোমার প্ল্যানটা কি? ঠিক একই কাজ করছে না বাংলাদেশের মানুষ যখন ভোটে দাঁড়ায়, এমপি মন্ত্রীরা, এখানে 10,000 জব ক্রিয়েট করব, আপনাদের এই করবো, বাট কিভাবে করবা? It's বলা তো অনেক ইজি, বাট কিভাবে করবা সেই প্ল্যান না দিতে পারার কারণেই আমরা বাংলাদেশের আজকে এই অবস্থানে। একই কথা যদি তোমরা বিপ্লব পরবর্তী সরকার এসেও তোমরা এইভাবেই কথা বলো যে আমরা এই করব তা করব, বাট কিভাবে করবা? তুমি রাজনীতিতে নির্বাচনের ডেট নিয়ে এক ধরনের কানামাছি খেলতেছে কিন্তু। সো ইদার বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলকে ডিরেক্ট বলতেছেও না যে আমরা নির্বাচন দেরিতে দিতে চাই, মনের যে কথাটা আসলে, আবার এটাও বলতেছে না যে আমরা নির্বাচনটা এখনই করতে চাই। সো এখনো কিন্তু অনেক ধরনের আমি বলবো যে অস্পষ্টতা ইলেকশন নিয়ে কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে এইভাবে চালাকি করলে ইলেকশন জিনিসটা নিয়ে আই থিঙ্ক ফলাফল আরো বাজে হইতে পারে। না, বাট আই থিঙ্ক বিএনপির সাথে তো ওদের অনেক আন্ডারস্ট্যান্ডিং হলো অ্যাবাউট ব্যানিং আওয়ামী লীগ বা কিছু একটা, যেটা আমি লাস্ট দেখলাম। এই ব্যাপারে কিছু শুনছোস? আমার কাছে যেটা মনে হচ্ছে, বিএনপি ব্যাপারে খুব বেশি ইন্টারেস্টেডই না আওয়ামী লীগের সাথে কি করবে না করবে। বিএনপির একটাই চিন্তা ভাবনা থাকতে পারে যে আমরা গভর্নমেন্ট, আমরা যদি আমরা না, যেই সরকারে আসুক ভোটের পরে, তাদের থ্রুতে এই জিনিসগুলো হওয়াতে চাচ্ছে বিএনপি। বুঝতে পারছিস? কারণ হুম। বিএনপি আহ মানে একটা কনফ্লিক্টে জড়ায় গেছে, কারণ বিএনপি নতুন করে চব্বিশকে ধারণ করার জন্য জামাত ইসলাম যেভাবে কাজ করতেছে, কারণ জামাত চব্বিশকে বেশি ধারণ করতে পারলে জামাতের জন্য একাত্তরকে ভুলে যাওয়াটা ইজি, এবং জামাত একটা নতুন চিন্তা ভাবনা নতুন প্রজন্মের ভিতর দিতে পারবে। বাট বিএনপি চাইতেছে না, আমাদের তো একাত্তরের সাথে থাকতে হবে, কারণ বিএনপি সেলিং যে পয়েন্টটা সেটাও তো জিয়াউর রহমান, উইচ ইজ রিলেটেড টু দ্য 71's ওয়ার। সো এই জিনিসগুলাতে একটা কনফ্লিক্ট চলে আসছে, যার কারণে বিএনপি সব জায়গাতে সব সিদ্ধান্ত দিচ্ছে না। বাট আমার যেটা মনে হয়, বিএনপি যেটা চাইছে যে যা করবা করো, জাস্ট গিভ মি এ ফাকিং ইলেকশন, আফটার দ্য ইলেকশন মানে আমি আমার প্রসিডিওরে শেখ হাসিনার বিচার করা বলো, আমি কোনো ডিসকাশনে যাইতেই চাচ্ছে না ওরা এখন। আর অন্য কোনো ডিসকাশনে গেলে মানে ধর হ্যাঁ আওয়ামী লীগকে এটা করা উচিত নাকি ওইটা করা উচিত না, এটা ওইটা, মানে ওইটা হলে তখন তুই মানে তুই ইউ আর গিভিং দেম ফিউল টু
কি বলবো, ডিলে দ্য ইলেকশন, বা একটু ডিস্ট্রাক্টেড হয়েছে, ওরা একটু ফোকাসটা হারাতে চাচ্ছে না তোর মনে হয়? ওরা ওদের যে মেইন ফোকাস যখন ইলেকশন, ওটাতে থাকতে চাচ্ছে, ওই লাইনে থাকতে কারণ চাচ্ছে। বিএনপির উপর তো ভারতের চাপ থাকবে, বা ভারতের একটা লিয়াজও থাকবে যে এটা কিভাবে সলিউশন করা যায়। ঠিক আছে, কারণ বিএনপি তো ক্ষমতায় থাকা রাজনৈতিক দল, সুতরাং বিএনপির নতুন করে নতুন রাজনৈতিক দল করারও কোনো নাই, দরকার নাই। বিএনপির নতুন করে কোনো বিপ্লবে ধারণ করারও দরকার নেই, কারণ যেহেতু তাদের পার্টি চলেই স্বাধীনতার ঘোষকের নামে, তাই না? এরকম একটা চিন্তা ভাবনা বিএনপির ভিতর আছে। কিন্তু খেলাটা ওই জায়গায় তো বললাম, দ্য ইয়াং জেনারেশন ইজ ডিফারেন্ট। তারা চাচ্ছে উই নিড এ নিউ পলিটিক্যাল সিস্টেম, হুম। আমাদের একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে। বাট ওই যে কোহেশনটা নাই ইয়াংদের ভিতরে এবং দুই জেনারেশন উপরের ভিতরে। এটাই তো একটা কনফ্লিক্ট তৈরি করতেছে, মানে একটা একটা আরেকটাকে সাকসেস হতে দিবে না। এট দ্য সেম টাইম আওয়ামী লীগের জন্য আরো ফ্লেক্সিবল এনভায়রনমেন্ট ক্রিয়েট হচ্ছে, যার কারণেই আমার মনে হয় এই অপারেশন ডেভিল হান্টটাকে মাঝখান দিয়ে ঢুকাই দেওয়া হয়েছে, যে ইটস গেটিং সিরিয়াস। হুম। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় মানে পিনাকি এবং ইলিয়াস দুজনের কথা বলতে হয় যে তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের নেতৃত্ব দেওয়ার অভিযোগ আছে। যে মানুষজনকে একসাথে জড়ো করে বিভিন্ন জায়গায় হ্যামিলনের বাসিওলার মতো, মানে এটা করতে হবে ওইটা করতে হবে, এবং মানুষ এটা করতেছেও, কিন্তু এটার কত দূর কোথায় থামতে হবে সেটা না জানতে পারলে তো তুমি গ্রাউন্ড কন্ট্রোল করতে পারবা না। পিনাকি আর ইলিয়াস দুজনেই বিদেশে বসে আছে, তারা একটা ডাক দিচ্ছে যখন কোনো কিছুর, ওইটার যে একটা, ওইটা বাদেও যে অন্য ইমপ্লিকেশনস হতে পারে, ওইটার যে ইফেক্ট আছে, সেটা তো কন্ট্রোল করার ক্ষমতা তাদের নাই। সো এই জায়গাতে অনেকেই অনেক সিরিয়াসলি চিন্তা করতেছে যে এইভাবে যদি ক্রিয়েট করতে পারে, মানুষকে মোবিলাইজ করে এক জায়গায় এক ধরনের ভ্যান্ডালিজম করানোর জন্য, সেক্ষেত্রে তো রাষ্ট্রের থেকে বড় এন্টিটি হয়ে যাবে। না, তা তো অবশ্যই। কিন্তু ওই ইলিয়াস আর পিনাকিদের তোর একটা মানে ওইটা একটা অ্যালায়েন্স তো তুই দেখতেছিস, তাই না? ওদের ওদের অ্যাজ আ ফোর্স, অ্যাজ আ কম্বাইন্ড ফোর্স হিসেবে ওরা যেভাবে আসতেছে, ওইটা তোর তোর অপিনিয়ন কি? মানে ওরা কেমন কেমন আসতেছে বা না, ইলিয়াস আর পিনাকি যেহেতু আওয়ামী লীগ সরকারের আমলে অনেক বেশি প্যারা খাইছে, নির্যাতিত বলা যায়, আর কন্ট্রিবিউশন ছিল আওয়ামী লীগ। কন্ট্রিবিউশন ছিল, সো দীর্ঘদিন ধরে করার পরে ওরা দেখলো যে নতুন সরকার বা বিপ্লবী সরকার এগুলো সব আসিফ নজরুলদের হাতে চলে গেল, ব্যাপারগুলো মানে কন্ট্রোলিং। এদিকে মাস্টার মাইন্ডটাকে বলতেছি মাহফুজ আলম, সেও পিনাকিকে ওইভাবে গুনে নাই। সো আমার কাছে যেটা মনে হয়, পিনাকি আর ইলিয়াস তাদের যে কন্ট্রিবিউশন এবং সেই জায়গা থেকে ওই স্বীকৃতি না পাওয়ার কারণে দে ডিসাইডেড টু গ্যাং আপ। সো দেখা যাচ্ছে ইন্টেলেকচুয়ালদের ভিতরে ওই সময় যারা নিজেদেরকে ইন্টেলেকচুয়াল হিসেবে মনে করে, তাদের ভিতরে একটা গ্রুপিং তৈরি হলো, এবং ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য একটা সাইডে নিয়ে গেল, কারণ এদের অডিয়েন্স আবার সেম। ইলিয়াস এবং পিনাকির একটা গ্রাউন্ড অডিয়েন্স ছিল, বেসটা মানে সেম টাইপের, হ্যাঁ। ওদের অডিয়েন্সটা সেম টাইপের, এবং মোস্টলি রিলিজিয়াস পিপলকে টার্গেট করা, এবং এডুকেশন একটা লিমিটেশন পর্যন্ত, মানে ইকোনমিক ক্লাসেরও একটা ব্যাপার আছে। সো এগুলো অনেকগুলো কমন গ্রাউন্ড থেকে ওরা একই অডিয়েন্সকে যেহেতু টার্গেট করে, দে ডিসাইডেড টু গ্যাং আপ। সো এরপরে কি হয়েছে, ওরা বিভিন্ন ইস্যুতে দুইজন দুজনকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, তো দুজনের যেহেতু হিউজ ইনফ্লুয়েন্স আছে। সো বাট দে আর গেটিং বিগার অ্যান্ড বিগার ইন এ সেন্স যে বিপ্লব পরবর্তীতেও তারা যেভাবে বিভিন্ন জায়গায় নিজেদের এন্টিটিটাকে জানান দেওয়ার জন্য, যে ওরা দুজন ইন্ডিভিজুয়ালি কত পাওয়ারফুল, হুম। সেটার জন্য কিন্তু অনেক ঘটনা ঘটাইতে পারে। এমনকি দুইটা ব্যক্তির উপর যখন লক্ষ লক্ষ মানুষ ডিপেন্ডেন্ট হয়ে যাবে মোবিলাইজ করার ক্ষেত্রে, এই দুইটা ব্যক্তি বিক্রি হয়ে গেলে কিন্তু তখন মানে রাজনীতিটা অন্য পথে মোড় নিতে পারে। ইউ হুম। নেভার নো, পৃথিবীতে অনেক সময় আমরা ডাবল এজেন্টের নাম শুনছি। মানে বিভিন্ন বা ভারত এখানে অনেক বড় গেম প্লেয়ার। ভারত কখন কখন কাকে দিয়ে কি খেলবে, কে কখন ভারতের কাছে সোল্ড হয়ে যাবে, এটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার আর কি। সো এই জায়গাতে হতে পারে যে আমি বলবো যে বিপ্লব শেষ, এখন এখন রাষ্ট্রকে সাজেশন দিতে হবে কিভাবে বেটার করা যায়, রাদার দেন জাস্ট ইনসাইট করার জন্য মানুষকে একটা কিছু বলে, এই ভারত বর্ডারে যাত্রা করো। তোমাকে তো বুঝতে হবে আমি কার সাথে খেলতে যাচ্ছি, এটা বারবার বুঝে নিতে হবে, কিন্তু এখানে মানে ইকোনমিক, এখানে ওরা, সোশ্যাল, মানে এখানে আমার মনে হয় ওদের আর শেখ হাসিনা বা ওদের মধ্যে কোনো খুব একটা ডিফারেন্স কিন্তু কম, তাই না? ইন দ্য সেন্স ডিফারেন্স, মানে এটা আসলে দিস ইজ এ ব্যাড কম্প্যারিজন। বাট যেসব নেতারা বাইরে থেকে তো ডিরেক্ট করে, তো এই এটা ভাঙ্গো ওইটা ভাঙ্গো, তুমি ওখানে গিয়ে ভারতের বর্ডারে গিয়ে তোমরা জড়ো হও, মানে বিদেশ থেকে আসলে বসে বসে তোর এই ধরনের মানে কর্মসূচি দেওয়া খুবই ইজি, স্পেশালি ওয়েন ইউর নট অন দ্য গ্রাউন্ড। ইলিয়াস পিনাকি দুইজনই কিন্তু এখন সিচুয়েশন আছে দেশে এসে থাকা, তাই না? ওরা কিন্তু দে দে হ্যাভ আ চয়েস, বা দে মেড আ চয়েস নট টু গো।
যে চয়েসই হোক, এমন না যে ওদের সেফটির সমস্যা আছে বা কিছু একটা আছে, না, তাই না? তারা তো দুজনেই বললে কিন্তু হবে না। দেশে যাওয়ার বরঞ্চ তারেক অবস্থা জিয়ার আছে। আরো কমপ্লিকেটেড ম্যাটার আছে ওদের সাথে কম্পেয়ার করলে। তারিক যে হ্যাজ মেনি আদার রিজনস নট টু গো ওদের সাথে কম্পেয়ার করলে। So ওরা কেন যাচ্ছে না? ওরা কেন বাইরে থেকে এসে মানুষকে কর্মসূচি দিচ্ছে, প্রথম আলো ঘেরাও করো, ডেইলি স্টার ঘেরাও করো, এটা করো এটা করো, তাই না? তুই তুই হোয়াট আর ইউ, ঠিক আছে তুমি বুঝতেছো, তুমি ইন্ডিয়ার গ্রিপ, বাংলাদেশের মধ্যে যে ইন্ডিয়া গ্রিপটা আছে ওটা তুমি ছাড়াতে চাচ্ছ, ওটা দ্যাট ইজ ইউর এজেন্ডা, উইচ আই আন্ডারস্ট্যান্ড। এটা সবারই, অনেকজনেরই এজেন্ডা, এভরিওয়ান ওয়ান্টস দ্যাট। বাট হাউ আর ইউ ডুইং ইট? তোমার রিফর্ম প্রসেসটা কি আসলে? তোমার আলটিমেটলি তুমি মানে কিভাবে জিনিসটা ব্যালেন্স করতেছো, মানে ফোর্স আর ডিপ্লোমেসি দুইটা একসাথে কেমনে ব্যালেন্স করতেছো, এটাও একটা ব্যাটার আছে। আপাতত জাস্ট ফোর্স আর ভ্যান্ডালিজম আর তোর মানে কেওস ক্রিয়েট করার স্ট্র্যাটেজি আলটিমেটলি মানে কাকে লাভ দিচ্ছে আসলে? এটা হয়তো আওয়ামী লীগকে একটু ভয় দেখাবে, বাট আওয়ামী লীগকে ভয় দেখাবে না, আওয়ামী লীগ তো চায় এটা হচ্ছে, তাই না? তুই যখন 32 নাম্বার ভাঙতে বলতেছস, তুই যখন এই ধরনের রাজু ভাস্কর্য ভাঙতে বলতেছস, তো ওই যে ওইটা করার পর মানে কার পারপাসটা আসলে ফুলফিল হচ্ছে, দ্যাটস মাই কোয়েশ্চেন। মানে আওয়ামী লীগকে তুই একটু মানে একটু ঠাগারি দেখবি, একটু মব দেখবি, আওয়ামী লীগ কি ব্যাকডাউন করবে? আই থিঙ্ক আওয়ামী লীগ আরো বেশি রিজন পাবে, আরো বেশি তোর কেস এক্সাম্পল পাবে ওদের কেস মেক করার জন্য। সিম্প্যাথি হ্যাঁ, গেইন করার ট্রাই করবে। সিম্প্যাথি গেইন, সিম্প্যাথির, হ্যাঁ সিম্প্যাথি ইন্টারন্যাশনাল মিডিয়াতে আমি এখানে মলদোভাতে আমি আমার কলিগদের সাথে দেখা করতেছি, ওরা বাংলাদেশের টপিক আসছে, ফার্স্ট থিং দে আস্ট মি যে ও বাই দ্য ওয়ে ওখানে নাকি একটা মব তোমাদের, এইগুলো কিন্তু এমন না যে ওরা ফেক নিউজ দেখে বা কিছু একটা, ওরা দে আর অল লিবারাল এডুকেটেড মানুষ, ওরা ধর নর্মাল নিউ ইয়র্ক টাইমসের মতো জিনিসপত্রই পড়ে, লিবারাল মিডিয়া, প্রোগ্রেসিভ মিডিয়া পড়ে। তো ওরা বলছে এই তোমাদের নাকি দেশে নাকি যে তোমাদের দেশের ফাউন্ডার তার নাকি ঘরটা ভেঙে দেওয়া হয়েছে, এটা বলতেছে। তাই বলছি এত কিছু হয়ে গেল, এত কিছু হইলো, শেখ হাসিনা একের পর এক ভায়োলেন্স ইনসাইট করলো, পাবলিকলি এসে উল্টাপাল্টা কথা বলতেছে, মানুষকে বলতেছে ঘর বাড়ি পুড়ে দাও, এটা করো এটা করো, ওইটা নিয়ে কোনো নিউজ নাই, বাট নিউজ ঠিকই গেল কি মব জাস্টিস নাকি তো শেখ মুজিবের ঘর পুড়াই দিছে। সো তোমার এখন পিনাকিয়ার মানে পিনাকিয়ার ইলিয়াসের যে যদি এজেন্ডা থাকে রিফর্ম বা জাস্টিস, তাহলে তো তোর মেইন পারপাস হবে তোর ইন্টারিম গভর্নমেন্টকে কেমনে স্ট্রেংথেন করা। এন্ড তুমি যখন এই ধরনের জিনিসপত্র ইনসাইট করতেছো, ইন্টারিম গভর্নমেন্টের পজিশনকে তুমি আরো উইকেন করতেছো নাকি আরো স্ট্রেংথেন করতেছো? দ্যাট ইজ অলসো এন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তোর কি মনে হয় এটা জিনিস কি মানে তোর এই যে পুরানো টুরানো হইলো, ভ্যান্ডালিজম যে হচ্ছে, ইন্টারিম গভর্নমেন্টের কি পজিশন উইকেন হচ্ছে নাকি আরো স্ট্রেংথেন হচ্ছে? অবভিয়াসলি উইকেন হচ্ছে। ইন্টারিম গভর্নমেন্ট ইটসেলফ উইকেন্ড হচ্ছে, বাট তোরকে আবার এখানেও বুঝতে হবে ইলিয়াস আর পিনাকির যে বুদ্ধি, এগুলো গভর্নমেন্ট কখনো প্রথম থেকে নেয়ও নাই, নিচ্ছেও না। সে দে হ্যাভ এ ভিশন যে আমাদেরকে নিজেদেরকে রেলেভেন্ট করতে হবে। রেলেভেন্ট রাখতে হবে, রাইট। রেলেভেন্ট করার জন্য কি করতে হবে? কেওয়াস ক্রিয়েট করতে হবে। এখন কথা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট উইকেনিং হলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে নতুন রাজনৈতিক শক্তির কথা বলতেছে, হুম। তারা আবার তাদের পলিটিক্যাল অ্যালায়েন্স, তাদের পলিটিক্যাল কমিটমেন্ট, তাদের ছাত্রদের সাথে তাদের প্রতি আছে কিনা, সেটাও একটা চেক করার জন্য একটা ওয়ে বের করলো। বাট দিস আর ভেরি ডেঞ্জারাস রিস্ক, মানে রাইট। স্টেপ এগুলা, এই ধরনের ইনিশিয়েটিভ গুলা, এটা বারবার এভাবে খোঁচাতে থাকলে, ট্রাই করতে থাকলে, ইউ নেভার নো। কখন কোনটা মানে ইয়া হয়ে যায়। হ্যাঁ আমি ওইটা এক্স্যাক্টলি। বুঝছি, যেটা একটু পালসটা চেক করার জন্য যে কিভাবে মানুষকে অর্গানাইজ করা, উইচ আই গেস মানে ইট মেড আ পয়েন্ট, মানে আওয়ামী লীগের এগেনস্টে যে ধাপাধাপ করে অর্গানাইজ করে কিছু কিছু ইম্পর্টেন্ট স্টেপ নিতে পারছে, বড় বড় কেস, এটা মানে আসলে শো করে যে না পপুলার সাপোর্ট এখনো আছে, স্টুডেন্টদের একটা বিশাল সাপোর্ট এখনো আছে। সো উইচ মেক্স দ্য পয়েন্ট, বাট এটাও সত্যি কথা যে তুই অনেক ইউর ট্রেডিং অন ভেরি থিন লাইন আর কি, মানে তুই একটু ভেরি থিন লাইন, মানে ভেরি তুই ভেরি থিন এরপরে লাইন। আরেকটা রং মুভ নিয়ে নিলে মানে এটা আমি বললাম প্রথমেই, তো আমরা বলছি যে যে ইফেক্ট আছে এটা, যে এক জায়গায় 32-এ বাড়ি ভাঙতে গেছে সারা বাংলাদেশে, বীর শ্রেষ্ঠদের মুক্তিযোদ্ধাদের মুরাল ভাঙা হয়েছে, মুজিবনগর ভাঙা হয়েছে, যেখানে আমাদের সরকার গঠিত হয়েছিল অস্থায়ী টেম্পোরারি গভর্নমেন্ট ডিউরিং দ্য 1970 ওয়ার। তো এই জিনিসগুলাকে তখন কি করে আরেকটা গোষ্ঠী তাদের স্বার্থের জন্য ইউজ তারাও এই করার জন্য। ভ্যান্ডালিজমে হুম। পার্টিসিপেট করে, এবং এটাকে তুই কখনোই মাপ কখনো কন্ট্রোল করতে পারবি না যদি এই ধরনের ক্রিয়েট হয় সারা দেশব্যাপী। তুই জনসমর্থন, তুই আন্দোলন করতে আসছিস, অধিকার আদায়, সেটা একটা জিনিস, বাট ভ্যান্ডালিজম হ্যাজ এ ডিফারেন্স ডেফিনেশন। সো এটা যখন তুই কন্ট্রোল করতে পারবি না, তখন তোর এই বারবার এই পালস টেস্ট করাটা উড বি এ ভেরি আনওয়াইজ ডিসিশন। না না, তা তো অ্যাবসলিউটলি ইউর রাইট। আর পিনাকি ইলিয়াস, আই ডোন্ট নো, মানে জাস্ট আমার কাছে কেন জানি ব্যক্তিগতভাবে মনে হয় যে দে অলসো ওয়ান্ট টু কন্ট্রোল পিপল আর কি, মানুষকে কন্ট্রোল করা, মানুষকে মবিলাইজ করা, মানুষকে মানে একটা পাওয়ার হিসেবে থাকতে চায়, রাষ্ট্রের একটা এন্টিটি, যেহেতু তাদেরকে ওইভাবে বাংলাদেশের কথিত ইন্টেলেকচুয়ালরা গুনে নাই বিপ্লব পরবর্তী সরকার গঠনে। সুতরাং ওরা কিন্তু ওই ডিসিশনটাই নেয় যে আমরা কিভাবে আমাদের এই যে গ্রুপ অফ পিপল আছে এদেরকে কিভাবে আমরা বিভিন্নভাবে আমাদের আয়ত্তে রাখতে পারবো, এবং সেটা দিয়ে আমরা বিভিন্ন টাইমে খেলবো। আমরা
নাগরিক ঐক্যের সাথে যাব না বিএনপির সাথে করব নাকি কার কখন সুবিধা দিব, মানে নিজেদেরকে রেলেভেন্ট করা। উই আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট ইট। পলিটিক্যাল সায়েন্স যারা বেসিক বুঝে তারা বুঝবে যেটা অ্যাক্টিভিস্টরা চাইবে সবসময় রেলেভেন্ট করে রাখার জন্য নিজেকে। বাট এরাও যদি কখনো সোল্ড হয়ে যায়, কখনো অবাক হওয়ার কিছু নেই, বিকজ এরা অনেক সময় ডাবল এজেন্ট হয়ে কাজ করতে পারে রাষ্ট্রে। তবে এখানে ভারত অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার, বারবার এবং ডেঞ্জারাস প্লেয়ার হিসেবে চিন্তা করতে হবে। বিশেষ করে ইন্টারন্যাশনাল মিডিয়ার যে ন্যারেটিভটা, স্টোরি, সেটা কিভাবে হবে, কোন অ্যাঙ্গেলে হবে, এগুলো খেয়াল করা উচিত। আদারওয়াইজ আর এই মুহূর্তে আমি সত্যি কথা বলে বলতো আমি অত বেশি আশাবাদী আর নেই। সুতরাং আই উড জাস্ট ওয়ান্ট এ ফেয়ার ফ্রি ইলেকশন প্রসেস হুম। অ্যাজ সুন অ্যাজ পসিবল। এবং এতগুলো যে রিফরমেশন দেওয়া হইলো সেগুলো হঠাৎ করে সাইলেন্ট হয়ে গেছে, তুই একটু দেখতেছিস? মানে অনেকগুলো সংস্কার প্রস্তাব আসলো, বাট সংস্কার নিয়ে আসলে কি কাজ হচ্ছে, আহ, বা কিভাবে হচ্ছে, এগুলোর কোনো কিছুই আমরা দেখতে পারতেছি না। একটু ঠিক ডিস্ট্রাক্টেড তো আছে, সরকার, সরকার তো এখন ল অর্ডার নিয়ে মোটামুটি রিফর্মে তো তোর কাজ করতে কি করবে আসলে, এটা তো তোর বুঝতে একটা জিনিস বলি, দেখ যমুনা টেলিভিশনের বাংলাদেশে বলা যায় সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার টিভি চ্যানেলগুলোর ভিতরে, প্রায় 24 মিলিয়ন আই গেস। গত সপ্তাহে লাস্ট 3টা দিন আমি যতবার নিউজ খুলছি, প্রথমে তাবলিগ জামাতে সাতপন্থী জুবায়েরপন্থী এগুলো নিয়ে প্রতিদিন দুইটা শিরোনাম। 11 বছরের একটা মেয়ে আর সম্ভবত একটা ছেলে মানে সাথে পালায় গেছে বগুড়াতে, সেটা হুম। নিয়ে। মানে অনেকগুলা ইরেলিভেন্ট নিউজ যেটা মানে ব্রড প্রসপেক্ট, মানে নাগরিকের কোনো পারপাস সার্ভ করে না, কিন্তু সেগুলো নিয়ে একবার করলে ঠিক আছে। বাট সেগুলো নিয়ে প্রতিদিন নিউজ করে যাচ্ছে, মানে বড় বড় নিউজ মিডিয়া থেকে আমি ইন্টারনাল যে আমার এই উপদেষ্টার যে টাইমটা লিমিটেড, ও ওই দিনটা কাজ করতেছে কিনা, বেতন তো নিচ্ছে, গাড়ি তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, প্র্যাডো পাজারো হ্যাঁ। ছাড়া বের হচ্ছে না, রাষ্ট্রের টাকা পয়সায় চলতেছে, তাহলে এদেরকে আমার মিডিয়ার এই দায়িত্বটা ছিল কিন্তু, বাট মিডিয়াকে আমি মানে যমুনা টিভির মতো টিভিকেও আমি আর ওই রকম রেসপন্সিবল দেখতেছি না। হুম। সো যার কারণে আমি জানি না বাংলাদেশের মানুষ নিয়ে আমি বলি আমরা আসলে অনেক হতভাগা মানুষ। বারবার আমরা বঞ্চিত হই, যতবার রক্ত দিয়ে বিপ্লব করি, কিছু মানুষ নেতা হওয়ার পরে সবাইকে ক্যাশ ইন করে ফেলে আর কি, মানে মাথা ব্যথা শুরু করে। সুতরাং মানে সার্জিসের ঘটনায় আমি সত্যি প্রচন্ডভাবে মানে ডিসঅ্যাপয়েন্টেড বলবো, যে মানে এরা নাকি মানে বিপ্লবের পরে চে গুয়েভারা নাম দিচ্ছিল মানুষ, স্টালিন লেলিনের নাম দিচ্ছিল, বাট হোয়াট ইজ দিস? মানে তোমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি বাঙালি তো লেনিন আর পারোই কি, নাই। বাঙালি স্টালিন। বাঙালি লেলিন হ্যাঁ, জাস্ট অব্যাহতি নিয়ে মানে লেটস গেট ম্যারিড এন্ড মানে ব্যাপারটা হচ্ছে এখন দে এরকম আর আর এট দ্য পিক অফ দেয়ার ক্যারিয়ার বা পিক অফ দেয়ার ইউথফুল, মানে তাই না? এমন না এখন সার্জিস ধর মিনিস্টারিয়াল পোর্টফোলিও না পাইয়েও ধর মনে দেন তো নেক্সট বিএনপি ইলেকশনে কি ওদের কি হবে না হবে কোনো ঠিক ঠিকানা নাই। কি। তখন আর কি কিন্তু ওই জিনিসটা অনেক। বাংলাদেশের ম্যাক্সিমাম ছেলেরা যে সাইডের থেকে চিন্তা করে ওই সাইডের থেকে চিন্তা করতেছে আর কি, যে এখনই টাইম, লেট মি ক্যাশ ইন অন মাই প্রিভিলেজ রাইট অ্যাওয়ে। তো এই জন্য বিয়েটা করে ফেলছে। দ্যাটস মাই টেক। আরেকটা হয়তো প্রেমে বিয়ে হলে এটা ডিফারেন্ট হতে পারে, বাট যদি এখন মানে তাড়াহুড়া করে বা একটা ধাবা ধাপ করে মানে ইটস এ গুড কোয়েশ্চেন, তোমার যখন হাতে দেশের রিফর্ম বা একটা পলিটিক্যাল পার্টি তোমার সেট করার যখন একটা আহতদের রেসপন্সিবিলিটি। চিকিৎসা দেওয়ার জন্য তুমি ফাউন্ডেশন বানায় হ্যাঁ, সেটা সেক্রেটারি হইছো বা কি হইছো, দায়িত্ব নিছো, এন্ড আহত মানুষগুলা কাতরাচ্ছে পেইনে। হ্যাঁ, হ্যাঁ, সো ওইটা যখন তোমার রেসপন্সিবিলিটি, ওই মুমেন্টে আসলে বিয়ে বিয়ে করাটা আসলে কত বড় একটা ওয়াইজ ডিসিশন এটা আমি শিওর না। বা বাট তুমি কত জানি বড় না। রাজনীতিবিদ আগামীতে হতে পারবা, সেটা অনেক ম্যাটার ওইটা করে। একটা কোয়েশ্চেন যে তোমার তোমার পলিটিক্সের আসলে লিমিটটা কোথায়। মেবি আই ডোন্ট নো, বাংলাদেশে তো ধর বিয়ে শাদী করে তো মানুষ ভালোই উপরে উঠতে পারে, এটা দিস ইজ নট মানে ইটস বাংলাদেশের ওইটা কনটেক্সটে বিয়ে ইন্টারনালি, ইজ এন না এনেবলিং। আমার পয়েন্ট ছিল কি, এটা ঠিক আছে, এটা মানে এটা টোটালি ওকে, বাট আমি বলতেছি যে একটা দায়িত্ব নিলে সেটা থেকে তুই অব্যাহতি নিয়ে নিলে, মানে তুই ছেড়ে দিলি, মানে তার মানে এই দায়িত্বটা পালন করতেছে না কেউ, আহত ছেলে মেয়েগুলো রাস্তায় এখন হ্যাঁ। আন্দোলন করতেছে, অনেকেই আহতদের কিনে আবার ব্যবসাও শুরু করে দিছে মানে। বাট এই দিস ইজ, এটা তো মানে তুই যদি এটা থেকে আর বেনিফিশিয়ারি না হইতি সেই সিস্টেম থেকে, তাহলে যে আমি আর নাই এর ভিতরে, আমি বিপ্লব করছি, লিড দিছি, আই ওয়ান্ট লিড মাই ওন লাইফ, হুম। দ্যাট ইজ ডিফারেন্ট দোস্ত। বাট ইউ আর ইন দ্য সিস্টেম। হ্যাঁ, ইউ আর বেনিফিটিং ফ্রম দ্য দ্য কি বলবো, এই যে আহতদের যে সাফারিংটা হয়েছে, ওই ওদের ওই ইমোশনটা ওই স্যাক্রিফাইসটা তুই ইউজ করে তুই তুই লাইমলাইটে আসতেছিস, আর ওই লাইমলাইটে তুই চেক ইনও করতে ক্যাশ ইনও করতেছিস এখন রেগুলার বেসিসে। রেগুলার বেসিসে। তুমি এখন আরেকটা দেখলাম প্রাইভেট গাড়ি দিয়ে করে হাসানাত বেড়ায়। হাসানাত যেমন ওই যে খালিদ মহিউদ্দিনের শোতে বলতেছে যে আমার বন্ধুদের প্রাডো আছে, অডি আছে, আর ল্যান্ড ক্রুজার আছে, আমার যখন যেটা স্বাচ্ছন্দ্য যেটা কমফোর্টেবল মনে হচ্ছে আমি ওইটা ব্যবহার করতে পারতেছি, উইচ ইজ যে তুমি বিপ্লবটা করছো সেটার মাধ্যমে তোমার এখন কন্ট্রোল আছে, পাওয়ার আছে বলে ওটার বেনিফিশিয়ারি তুমি, তাহলে তুমি। ঢাকা ইউনিভার্সিটি একটা ছেলে পড়ে, ওই ছেলের কতগুলোই ফ্রেন্ড থাকে, মানে ধর যাদের অডি আছে প্রাডো আছে মার্সিডিজ, তুমি রিয়েলিস্টিকলি বল আসলে কতগুলোই ফ্রেন্ড থাকে? আই ডোন্ট থিঙ্ক মেনি ফ্রেন্ডস এখন থাকে। এটা আমরা সবাই জানি হাসানাতকে বা উম,
কারা অডি মানে গাড়ি দিচ্ছে, কারা সার্জিসকে প্রাডো দিচ্ছে, হ্যাঁ। যদি কেউ অডি দেয়, প্রাডো দেয়, হেলিকপ্টার দেয়, এটা কিন্তু পৃথিবীর বহু দেশের নর্মাল ডেমোক্রেটিক কান্ট্রিতে এটা অনেকগুলো এই প্যাট্রোনেজ, পলিটিক্যাল প্যাট্রোনেজের কারণে জবাবদিহিতা করতে হয়। সেখানে তুমি বুক ফুলাই বলে গেলে যে তোমাকে অডি দিচ্ছে, প্রাডো দিচ্ছে, হি হ্যাজ সামথিং টু গেইন ফ্রম ইউ। না, আমি ওর জায়গায় থাকলে না, আমি কখনো এগুলো করতাম না। আমি হাইয়েস্ট একটা টয়োটা নিয়ে চড়তাম, বুঝছো? মানে এটা তো তুই, এটা তো ইমেজিং এরও ব্যাপার ট্যাপার আছে, তাই না? মানে তোর তো আসলে তোর, মানে আমি ওইটাই বললাম যে তুই তাহলে একবারে ক্যাশ ইন করে বের হয়ে যা সিস্টেম থেকে, তো তো সিস্টেমে হ্যাঁ, থাকতেছস। বেদার তো তো লিঙ্গার তো করার তো দরকার নেই সিস্টেমে। ঠিক আছে, তুমি বেনিফিট করতেছো, তুমি একটা জিনিস সরাইছো, ঠিক আছে, হোয়াট এভার। তো এটা করে বের হয়ে যাও, এখন আবার মানুষের আশা নিয়ে খেলতেছো কেন? দ্যাটস দ্য কোয়েশ্চেন এক্স্যাক্টলি। সো এই জায়গাগুলোতে আসলে। ঢাকা ভার্সিটি, তো আমি তোর আগেও বলছি, বিপ্লবী তৈরি করতে পারছে, বাট ভালো রাজনীতিবিদ তৈরি করতে বারবার ব্যর্থ না, ওইটা হয়েছে। এখন দেখ, আমরা আমরা আসলে যাই না, এন্ড অফ দ্য ডে উই ডোন্ট নো হোয়াটস দ্য ট্রুথ, বা উই ডোন্ট নো। আমরা তো জাস্ট যা নিউজ টিউজ দেখে আমাদের অ্যানালিসিস বা লজিক্যাল রিজনিং এ আমরা যেটা মনে করি হচ্ছে, ওই প্যাটার্ন গুলো আমরা বলতেছি। বাট আমাদের বলতে হচ্ছে কেন জানোস, বা আমাদের অ্যানালিসিসের এখনো স্পেসটা আছে, বিকজ ওরা ওদের সাইড থেকে ক্লিয়ার না। ওরা যে অ্যান্সার্স গুলো দেয়, ওদেরকে যখন কোয়েশ্চেন গুলো করা হয়, তোর হাসনাত বল, সার্জিস বল, বা এখন ইন্টারিম গভর্নমেন্টও যারা আছে, ওদের অ্যান্সার্স গুলো আর নট স্যাটিসফ্যাক্টরি। এখানে একটা গ্যাপ আছে, এটা ট্রান্সপারেন্ট না। সো ওদের আসলে ওই এফোর্টটা একটু বানাইতে হবে। তোমরা যদি আসলেই ক্লিন থাকো, তোমরা যদি আসলে ঝামেলা না থাকে, ওই ক্লারিফিকেশন গুলো করে দাও যে তোমাদের আসলে প্ল্যানটা কি, তোমরা কোন দিকে যাইতেছো, কি করতেছো না করতেছো। মানে আর একটু কমিউনিকেট আ বিট মোর মানুষ। অলসো মানে শেখার চেষ্টা করো, অ্যাডমিনিস্ট্রেশন তো তুমি জানতে না, হ্যাঁ, রাজনীতি তো তুমি জানতে না, তুমি হ্যাঁ, আন্দোলন জানো। তোমাকে আমি বারবার বলতে চাই যে বিপ্লব এক জিনিস, আন্দোলন এক জিনিস, রাজনীতি করা এবং প্রশাসন চালানো এগুলো আর একটা জিনিস। তুমি হুম, নিজেকে আরো শেখো, মানে গো ফর এ ডিগ্রি, তাই না? মানে শেখো, তৈরি হও, প্রস্তুত হও। জাস্ট বিকজ তুমি বিপ্লব থেকে বেঁচে আসছো, বিপ্লব থেকে টিকে গেছো, মুক্তি, তাহলে তো মুক্তিযুদ্ধ যারা করছে তাদের তো পরবর্তীতে অনেকের নামেই কিন্তু ধর্ষণ করার বিভিন্ন অভিযোগ আছে। এই যে হুমায়ুন আহমেদের একটা দেয়াল বইতেও মুক্তিযোদ্ধা মন্ত্রী আকামা মোজাম্মেল হকরে নিয়ে কিন্তু বলা হয়েছে যে সে মুক্তিযোদ্ধার পরে এসে মানে ধর্ষণ করছিল, কোথায় ধর্ষণ মামলায়, পরে আর্মিরা ধরে নিয়ে গেলে শেখ মুজিব নাকি ফোন দিয়ে ছাড়াই নিয়েছিল তাকে, আবার আওয়ামী লীগ করতো বলে। মাই কোয়েশ্চেন ইজ নট দ্যাট। আমার কথা হচ্ছে মোজাম্মেল যদি রাষ্ট্রের জন্য যুদ্ধ করে এসে পরবর্তীতে ধর্ষক হতে পারে, তুমি রাষ্ট্রের জন্য বিপ্লব করে এসে তুমিও তো ফ্যাসিস্ট হতে পারো, হতে পারো তুমি। সেই না হওয়ার জন্য কি করা যায় সেটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে। কারণ যারা মুক্তিযুদ্ধ করতে গেছিল ওরা তো দেশের সূর্য সন্তান বলা হচ্ছে, তারা রাষ্ট্রকে, তারপরেও কিন্তু দেশে কেওয়াস করছে এরা, করছে না? তো এটাকে তো সবাই মেনে নেয় নাই। সো তুমি বিপ্লব করছো মানেই তুমি বিপ্লবের নেতৃত্ব, বিপ্লব সবাই করছে, দেশের ছাত্র জনতা সবাই না নামলে বিপ্লব হইতো না। জাস্ট বিকজ তুমি লিডিং এ ছিলে, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ছিলে, ইট ডাজেন্ট গিভ ইউ মানে সো মাচ অ্যাডভান্টেজ। ইট ডাজেন্ট মিন যে তোমাকে এতগুলো বেনিফিশিয়ারি হতে হবে তোমার সব রাষ্ট্রের সব জায়গা থেকে। সুতরাং হুম, এই জিনিসগুলো মাথায় রেখে রাষ্ট্র চালাইতে হবে। বি প্র্যাকটিক্যাল। ইউ আর ডিলিং উইথ এ ভেরি ইম্পর্ট্যান্ট, এ ভেরি ক্লোজ অ্যালাই অফ ওয়েস্টার্ন কান্ট্রিজ, ইন্ডিয়াকে। এখানে হুম, এদের ধানাই পানাই নেইবার না যে এটা আমার হ্যাঁ, চায়না নেইবার দিস ইজ বা নট মিয়ানমার নেইবার যে এটার জন্য আমি পার পার তুমি পে যা করবো। দিস যা ইজ তা ইন্ডিয়া। করতে পারো। দিস ইজ আ ভেরি 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 সেন্সিটিভ ইস্যু। মোদির এখন পার্সোনাল মনে হয় এক সপ্তাহ একটা মিটিং আছে ডোনাল্ড ট্রাম্পের সাথে। মানে যে দেশের সাথে তুমি ঝামেলা করতে চাচ্ছ, সেই দেশের প্রাইম মিনিস্টার, যার সাথে তুমি ডিরেক্টলি এগেনস্ট হস্টাইল হতে চাচ্ছ, সেই দেশের প্রাইম মিনিস্টার হ্যাজ আ ডিরেক্ট, মানে 1 আওয়ার 1 উইক আই থিঙ্ক কনভারসেশন বা সাম প্ল্যানিং উইথ স্কেডিউল করা, ডোনাল্ড হ্যাঁ। ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প এমন একটা মানুষ যে ইজিলি ইনফ্লুয়েন্সেবল। তুই ওকে ধাপ ধাপ করে করে জায়গাটা, তুই যদি ওকে এক্সাইটেড করে দিতে পারিস কোনো একটা ব্যাপারে, ও যে কোনো সময় ধপ করে একটা ডিসিশন নিয়ে ফেলবে, তারপর সব শেষ। ও যদি এই মুহূর্তে হঠাৎ করে ডিসিশন নিয়ে ফেলে যে না ঠিক আছে, ডক্টর ইউনুস ইজ এ টেররিস্ট, ডক্টর ইউনুস ইজ আ টুল অফ দ্য লিবারাল লেফট বা র্যাডিক্যাল লেফট, ও যেগুলো বলে আর কি, করে ও যদি এখন মোদির কথা শুনে একটা টুইট করে দেয়, ইমিডিয়েটলি অ্যাট দ্যাট পয়েন্ট তোর ইউএস ফরেন পলিসি চেঞ্জ হয়ে যাবে সিস্টেম্যাটিকলি। অ্যান্ড ডোনাল্ড ট্রাম্প কত দেশের ভিতরে smart- যারা হ্যাঁ, ফ্যাসিস্টের মানে দোসর যারা, তাদেরকেও তারা মানে মোটিভেটেড হয়ে যাবে। এক্স্যাক্টলি। সো ডোনাল্ড ট্রাম্পের আসলে মানে বেসিকলি পয়েন্ট ইস তুই কার সাথে ডিল করতেছিস, ওইটা তোর বুঝতে হবে আসলে। আর এখন প্লাস ইন্ডিয়ার মানে ইউরোপেও অ্যাকসেপ্টেন্স, রাশাতে অ্যাকসেপ্টেন্স, মানে সবার কাছে একটা গ্রহণযোগ্য সম্পর্ক ভারতের। ইন্ডিয়া যার কারণে ইজ দ্য হট গার্ল ইন দ্য ক্লাস রাইট নাও, বুঝছস? দ্যাটস দ্য ইন্ডিয়ার সাথে খেলতে হবে পিওরলি ডিপ্লোম্যাটিক্যালি, এবং মানে খুব ভালো ডিপ্লোমেসি লাগবে, আবার এখানে খুব ভালো ভালো ঝানু পলিটিশিয়ান লাগবে ওয়েন ইউ আর ডিলিং উইথ ইন্ডিয়া।
হুম। ইন্ডিয়ার সাথে সম্ভব স্ট্র্যাটেজিক্যালি, রাদার দ্যান ক্রিয়েটিং মানে অর ইনসাইটিং দিস কাইন্ড অফ থিং যে ভারতের বর্ডারে আমরা যাত্রা শুরু করবো, এই করবো তা করবো। ভারতের সাথে নর্মালাইজ করাটা সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তার জন্য ভারতের কথা শুনতে হবে, ভারতের নতজানু হতে হবে তা না। ইফ ইউ হ্যাভ এ ওই রকম ধরনের রাজনীতিবিদ অর টেকনোক্র্যাট, যে ধরনের মানুষই থাকুক না কেন, সে পারবে পারবে ভারতের সাথে কিভাবে ডিল করতে হয়। ইউ জাস্ট হ্যাভ নিড ইনাফ লেভারেজ আর কি। সেটা লেভারেজটা ক্রিয়েট করার জন্য পিনাকি ইলিয়াসের উপর বসে না থেকে রাষ্ট্রযন্ত্রের যে মেইন অ্যাসেটগুলো সেগুলোকে কাজে লাগাইতে হবে। এগুলা কাজে নাই ওইটাই। তো আমরা অলরাইট শেষ সো, করি তবে আজকে নাকি? হ্যাঁ, আমরা শেষ করি পডকাস্ট। আপনারা অনেকদিন পরে যারা শুনছেন আমাদের পডকাস্ট, কমেন্ট করে বা কোনো না কোনো ভাবে আমাদেরকে জানাবেন অ্যাটলিস্ট যে আপনারা এখন আমাদের সাথে আছেন কিনা। অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং টু আস। সি ইউ অ্যাগেইন।